আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর মহাদেশগুলো শেষ করেছি 6টি ক্লাসের মাধ্যমে। আজকে 7 নং লেকচার। আজকে আমরা দেখব বৈশ্বিক ইতিহাস। জয়েন করার জন্য 1 মিনিট সময় দেই সবাইকে। এই ইতিহাসের মধ্যে আসলে আমাদের পিএইচডি প্রদত্ত যে সিলেবাস, এটার আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আমরা আরো 1 মিনিট সময় দেব। 3-এ শুরু করব। মাত্র 5 জন জয়েনিং করেছেন আপনারা। অনেক ঠান্ডা, হয়তো অনেকের অনেক কষ্ট হচ্ছে ক্লাস করতে, তারপরেও ক্লাস করতে হবে। তো যত ঠান্ডাই হোক, ঠান্ডা তাই বলে কি পরীক্ষা দিব না? ঠান্ডা তাই বলে কি প্রস্তুতি নিব না? দেখেন, আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মেঘনা কাটা সনদ। এটি স্বাক্ষরিত হয় 1215 সালে ইংল্যান্ডে। মেঘনা কাটা সনদ স্বাক্ষরিত হয় 1215 সালে ইংল্যান্ডে। এটিকে ব্রিটিশদের মুক্তির সনদ বলা হয়। এটি ব্রিটিশ বাইবেল নামে পরিচিত। বাঙালির মুক্তির সনদ 6 দফাকে এর সাথে তুলনা করা হয়েছে। বাঙালির মুক্তির সনদ 6 দফাকে এর সঙ্গে তুলনা করা হয়েছে। মেঘনা কাটা সনদ বা মেঘনা কাটা চার্টার। ওকে, লেখা শেষ হলে ডান লিখবেন। আমরা চুম্বক অংশগুলো আপনাদেরকে একটু লিখে দিব, যে অংশগুলো খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, এবং এখান থেকে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে তাহলে আপনি হুবহু প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। এর পাশাপাশি আমরা যেটি করব সেটা হলো তিরিশ বছর ব্যাপী যুদ্ধ। 30 বছর ব্যাপী যুদ্ধ, এটা মূলত 1618 থেকে
1648 সাল পর্যন্ত হয়। ইতিহাসে এটি ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। এটি শুরু হয় জার্মানিতে, কিন্তু পরবর্তীতে সমগ্র ইউরোপে ছড়িয়ে যায়। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে দুইটা যে ভাগ, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক খ্রিস্টান, এই দুইটার মধ্যে এই যুদ্ধটা হয় এবং এই যুদ্ধ চলে 30 বছর পর্যন্ত। আর এই যুদ্ধের প্রেক্ষিতে একটা চুক্তি হয়, সেটা হলো ওয়েস্টফেলিয়া চুক্তি। ওয়েস্টফেলিয়া চুক্তি, অর্থাৎ এই যুদ্ধের প্রেক্ষিতে চুক্তিটা হয়। স্বাক্ষরিত হয় 1648 সালে। এটি প্রথম আন্তর্জাতিক চুক্তি। আমি একটা জরুরি একজনের ব্লাড দরকার, ডোনার পাওয়া গেছে, নাম্বারটা একটু সেন্ড করে পরে আপনাদের সাথে কথা বলতেছি। 1 মিনিট সময় দিবেন সবাই আমাকে। আমাদের ওই যে ইউনো 34 BCS এর সেকেন্ড সজীব সাহেব, ওনার বাবা খুব মুমূর্ষু অবস্থায় আছেন, তো ওখানে ব্লাডের জন্য একটু পোস্ট করেছিলাম, তো এটা মোটামুটি পাওয়া গেছে। ওকে, 1 মিনিট সময় নিয়েছি আপনাদের, কারণ হচ্ছে মানুষের জন্য আসলে বি নেগেটিভ রক্ত তো একটু রেয়ার, তো মোটামুটি 11 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে শরীরে। শরীর থেকে সব রক্ত ফেলে দিয়ে নতুন করে করা হচ্ছে। অপারেশনের সময় আরো লাগবে 11 ব্যাগ। বি নেগেটিভ রক্ত এমনিতেই রেয়ার, তারপরেও কিন্তু 11 ব্যাগ জোগাড় করা হয়েছে।
যাই হোক, ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয় 1648 সালে। এটি প্রথম আন্তর্জাতিক চুক্তি। এই প্রশ্নটা 42তম বিসিএস এ আসছে। 42তম বিসিএস এ আসছে, হ্যাঁ, এই প্রশ্নটা। দেখেন, ক্লাসে উপস্থিতি কম থাকলে আমার খুব বাজে লাগে, বুঝছেন। আমি আমি চাচ্ছি খুব স্পিডলি চমৎকারভাবে আপনাদের ব্যাচটি শেষ করার জন্য, কিন্তু আপনাদের উপস্থিতি আমাকে খুব হতাশ করে। আপনারা যারা ক্লাসে নাই, এখন উপস্থিত নাই, তারা দয়া করে পরবর্তীতে আমার কথা শুনে রেসপন্স করবেন। প্রথম ভার্সাই চুক্তি, ওয়েস্টফেলিয়া চুক্তির পরে প্রথম ভার্সাই চুক্তি লিখবেন। লিখবেন কার্যকর হয় 1783 সালে। দফা ছিল 4টি। এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করে। এরপরে লিখবেন ভার্সাই হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটি নগরী। ফ্রান্সের প্যারিসের একটি নগরী। ওকে, ভার্সাই হচ্ছে ফ্রান্সের প্যারিসের একটি নগরীর নাম। এটা হচ্ছে প্রথম ভার্সাই। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে আবার দ্বিতীয় ভার্সাই পাবেন, সেটাও ইম্পর্টেন্ট। আমরা এইভাবে নোট করে নিব মোটামুটি গুরুত্বপূর্ণগুলো। এটা লেখা হলে ডান লিখবেন, হ্যাঁ। এখান থেকে প্রশ্ন আসলে এসে বেশি আসবে না, যে 4 লাইন লেখাইছি এই 4 লাইনই ভালো করে একটু পড়বেন, দ্যাটস এনাফ। ওকে, এবার আমরা দেখব ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব হয় তখন এখানে যে রাজা ছিল, এই রাজার নাম হচ্ছে ষোড়শ লুই। এই ফরাসিতে সামন্তবাদ ছিল, মনে রাখবেন, আপনারা খাতায় লিখে রাখেন। সামন্তবাদের উত্থান হয় ইতালিতে। সামন্তবাদের পতন হয় ফ্রান্সে। এটা পরীক্ষা আসে প্রায়। মূলত এই ফরাসি বিপ্লবের মাধ্যমে পতন হয়। এই ষোড়শ লুইয়ের সময় দুই শ্রেণীর লোক ছিল। এক শ্রেণীকে বলা হতো বুর্জোয়া বা এলিট শ্রেণী বা ধনিক শ্রেণী। এরা
আরেক শ্রেণী ছিল হচ্ছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী, এই শ্রেণীর পার্সেন্টেজ ছিল 5%, কিন্তু সম্পদ ছিল 95%। এটা পিপল, এটা অ্যাসেট। এই শ্রেণী ছিল 95%, কিন্তু সম্পদ ছিল 5%। এটা পিপুল, এটা অ্যাসেট। এই শ্রেণী মূলত এদের কি পৃষ্ঠপোষক, মানে এদের দাসত্ব, মানে দাস, এক প্রকার চাকর বাকর বা এদের দাবিদারি করার জন্য ছিল। যদি কেউ কথা না শুনতো তাকে নির্যাতন চালানো হতো, যেখানে নিয়ে সেই দুর্গের নাম হচ্ছে বাস্তিল দুর্গ। ঘটনাটা এখানেই শেষ না, বরং ঘটনা এখানে শুরু। একটু আগে দেখছেন আপনারা ইউএসএ ইউকে থেকে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা যুদ্ধে প্রচুর পরিমাণে প্রয়োজন হয় অর্থের। তো ষোড়শই সেই অর্থের যোগান দেয়, অর্থায়ন করে। তো একটা সময় ষোড়শই এদের কাছ থেকে অর্থ ধার করে, ঋণ করে, ঋণ করে। তো 1783 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়ে যায়, তখন এই বর্জুয়ারা এর কাছে এই ঋণের অর্থ ফেরত চায়। এই ঋণের অর্থ ফেরত চাইলে এ দেয় না, বরং এদেরকে অপমান করে। তখন এই শ্রেণী আর এই শ্রেণী মিলে ষোড়শ লুইয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে, বিপ্লব করে, আন্দোলন করে। 1789 সালের 14ই জুলাই এই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে বা মধ্য দিয়ে শুরু হয় এই ফরাসি বিপ্লব। চলে এটা 1799 সাল পর্যন্ত, 10 বছর। এবং শেষ পর্যন্ত এখানে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় বসে এবং ফরাসি বিপ্লব কায়েম হয়। যদিও 1793 সালে ষোড়শ লুইকে হত্যা করা হয়, গিলোটিন নামক অস্ত্র দ্বারা তার মস্তক শিরচ্ছেদ করা হয়। তো এটা আপনারা যদি খাতায় চার্ট করে রাখতে চান রাখতে পারেন। এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমি লেখাই দিব। আপনারা যদি খাতায় এটা লিখে রাখতে চান লিখে রাখতে পারেন। দেখি, আপনারা এটা খাতায় আর্ট করতে চাইলে করতে পারেন, বাট প্রশ্ন যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি লিখিয়ে দিব আপনাদেরকে। কেমন? ইম্পর্টেন্টগুলি আমি লিখিয়ে দিব, যে ফরাসি বিপ্লব থেকে যদি প্রশ্ন আসে তাহলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। লেখা শেষ? লেখা শেষ হলে একটু ডান লেখেন। তো এই ফরাসি বিপ্লব থেকে যে সকল প্রশ্ন আসতে পারে আমরা একটু লিখে নেই। আমি খুবই ধীর গলায় শান্তভাবে পড়াচ্ছি, এই কারণেই যে তাড়াহুড়ার কিছু নেই, আমরা সুন্দর করে এটা গুছিয়ে নিই। ইম্পর্টেন্ট, বাস্তিল দুর্গের পতন হয় 1789 সালের 14ই জুলাই। ফরাসি বিপ্লব শুরু হয় এই সেম তারিখ, মানে
বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। যদি বলে সময়কাল, এটা মূলত 1789 থেকে 1799। দেখেন, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের, আপনাদের ওই যে পড়িয়েছি ভল্টেয়ার, মন্টেস্কু, রুশো, ইউরোপ পড়ানোর সময় পড়িয়েছি, সেখানে কিছু পেয়েছেন যে ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ কাকে বলা হয়, বলেন তো, মনে আছে নাকি দেখি একটু বলেন তো, ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে চার্লস ডিকেন্সের বিখ্যাত গ্রন্থ আ টেল অফ টু সিটিস, আ টেল অফ টু সিটিস, এটা ইংলিশ লিটারেচারের জন্য কাজে লাগবে। এই টু সিটি মানে প্যারিস আর লন্ডন, টু সিটিজ, দুটো সিটি মানে হচ্ছে প্যারিস আর লন্ডন, হ্যাঁ ভল্টেয়ার, এক্স্যাক্টলি, প্যারিস আর লন্ডন। এই হলো ফরাসি বিপ্লব থেকে আসার মতো প্রশ্ন, আপনাদের একদম সলিড একটা নোট করে দিলাম ভাইয়া, একদম সলিড নোট করে দিলাম। এই হচ্ছে ফরাসি বিপ্লব থেকে আসার মতো প্রশ্ন। যদি ফরাসি বিপ্লব থেকে প্রশ্ন করে, আপনারা এখান থেকে কমন পাবেন। ওই যে লিখে রেখেন, ওই আগে লিখছেন কিনা আমি জানি না, যে সামন্তবাদের উত্থান ইতালিতে, সামন্তবাদের পতন ফ্রান্সে, ইতালিতে পতন ফ্রান্সে। লেখা শেষ হলে ডান লিখতে হবে। ফরাসি বিপ্লবের পরে মূলত নেপোলিয়ন ক্ষমতায় বসে, আর নেপোলিয়ন পতন হবে ওয়াটারলু যুদ্ধে। যুদ্ধ হয় 1815 সালে। এই যুদ্ধটা মূলত হয় নেপোলিয়ন ভার্সেস ডিওক অফ ওয়েলিংটন। এই যে নেপোলিয়ন ভার্সেস ডিওক অফ ওয়েলিংটন,
ডিওক অফ ওয়েলিংটন, অর্থাৎ এইটা হচ্ছে ফরাসি সম্রাট, এইটা হচ্ছে ব্রিটেনের হচ্ছে প্রধান সেনাপতি। অর্থাৎ এই যুদ্ধটা হয় হচ্ছে ফ্রান্স ভার্সেস ইউকে। এই যুদ্ধে নেপোলিয়ন হেরে যায়। এই ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি গ্রাম। ওয়াটারলু, বেলজিয়ামে একবার আসছে। ওয়াটারলু কি, মানে এটা একটা যুদ্ধক্ষেত্র, আবার এটা বেলজিয়ামের একটি গ্রাম। ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি গ্রাম। যাই হোক, এই নেপোলিয়ন হেরে গেলে তাকে নির্বাসন দেওয়া হবে সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয় এবং সেখানে 1821 সালে তিনি মারা যান। মারা যান। এই যে ওয়াটারলু যুদ্ধ, এরপরে যেটা লিখবো আমরা ক্রিমিয়ার যুদ্ধ। এরপরে লিখবো ক্রিমিয়ার যুদ্ধ। এই যুদ্ধটা হয় 1853 থেকে 1856 সাল পর্যন্ত। এই যুদ্ধটা হয় রুশ সাম্রাজ্য ভার্সেস অটোমান তুর্কি। অটোমান তুর্কিদের মধ্যে এই যুদ্ধটা হয়। এই যুদ্ধে রুশরা হেরে যায়। এই যুদ্ধের থেকে প্রশ্ন দিলে, প্রশ্ন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যুদ্ধে একজন মহিয়সী নারীর আবির্ভাব হয়, যিনি অসুস্থ আহত রোগীদেরকে সেবা দেন। যখন নার্সিং পেশা খুব ঘৃণিত একটা পেশা ছিল, ছোট পেশা ছিল, পুরুষদের জন্যই না, সেখানে একজন যুবতী নারী দিনের বেলা সেবা দিয়ে রাতের বেলা মোমবাতি ধরিয়েও তাদেরকে ফলো আপ করতে যেতেন। তার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মূলত এই নামটার জন্যই এটা পড়ানো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমরা এটুকু মনে রাখলেই চলবে। প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। প্রেক্ষাপট অনেক ঘটনা, এগুলো আপনাদের এখন আর জানার খুব বেশি প্রয়োজন না। প্রথম বিশ্বযুদ্ধ থেকে এতটা প্রশ্নও আসে না। এখানে একজন মানুষ পাবো যাকে লিখতে হবে আমাদেরকে, যে রাজকীয় জার্মানির, এটা মূলত ক্লাসটা জাস্ট একটা নোট করে দিচ্ছি, যদি প্রশ্ন কখনো হিট করে তাহলে আপনারা এখান থেকে পাবেন। প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক।
বিসমার্কের পতনকে বলা হয় ইউরোপের রাজনীতিতে ড্রপিং অফ দ্য পাইলট। দেখেন, সার্বিয়ার গুপ্ত বাহিনীর নাম ছিল ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু সংঘ। মৃত্যু সংঘ। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার যেটা কারণ, যুদ্ধের প্রত্যক্ষ কারণ ব্ল্যাক হ্যান্ড কর্তৃক অস্ট্রো-হাঙ্গেরির ভাবী সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রীকে হত্যা যুদ্ধের প্রত্যক্ষ কারণ। আর যুদ্ধের পরোক্ষ কারণ জার্মানির সাম্রাজ্য বিস্তারের আগ্রাসী মনোভাব। জার্মানির সাম্রাজ্য বিস্তারের আগ্রাসী মনোভাব। লিখবেন যুদ্ধ শুরু সালের 28 জুলাই। এই ভাবী সম্রাটকে হত্যা করা হয়েছে 28শে জুন। এর 1 মাস পরে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শেষ 11ই নভেম্বর 1918। অক্ষশক্তি মনে রাখবেন, অস্ট্রো-হাঙ্গেরি বর্তমান দুইটা রাষ্ট্র, অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া। এই কয়টা রাষ্ট্রবাদে পৃথিবীর সবই হচ্ছে মিত্রশক্তি। মনে রাখবেন, যারা প্রথম আক্রমণ করে তারা অক্ষ, যাদেরকে করা হয় আক্রমণ তারা মিত্র। এর মধ্যে আক্রমণ করা হয় সার্বিয়াকে, সার্বিয়াকে সমর্থন দেয় ফ্রান্স,
এই কি যেন হয়েছিল, হ্যাঁ, কি যেন হয়েছিল, হ্যাঁ। আপনারা কোন পর্যন্ত শুনেছেন একটু বলি। আচ্ছা দেখেন, তো মূলত এই অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া এই কয়টা মনে রাখবেন, বাদ বাকি সব মিত্র শক্তি। ঠিক আছে। যুদ্ধের মধ্যে যে ঘটনাগুলো আছে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে বেলফোর ঘোষণা। মনে রাখবেন এই বেলফোর ঘোষণা হয় 1917 সালে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবও ছিল বেলফোর। এই বেলফোর ইহুদিদেরকে একটি জাতিরাষ্ট্র দেওয়ার প্রতিজ্ঞা করে যে ঘোষণা করে, সেই ঘোষণাই হচ্ছে বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই বেলফোর ঘোষণা অনুযায়ী 1948 সালে ইসরায়েল রাষ্ট্র স্বাধীন হয়। বেলফোর ঘোষণা অনুযায়ী 1948 সালে ইসরায়েল রাষ্ট্র স্বাধীন হয়। এই যুদ্ধের মধ্যে কয়েকটা সাম্রাজ্যের পতন হবে। যে সকল সাম্রাজ্যের পতন তার মধ্যে একটা হচ্ছে রুশ সাম্রাজ্য, এটা 1917 সালে হয় রুশ সাম্রাজ্য। এরপর জার্মান সাম্রাজ্য মানে জার্মানি পতন হবে 1918 সালে। অস্ট্রো হাঙ্গেরিও একটা করদ রাজ্য ছিল, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, এটা 1918 সালে। অটোমান সাম্রাজ্য, এটা 1922 সালে। 1922 সালে। তাইলে এই যে সাম্রাজ্যগুলোর পতন হয়েছে এর মধ্যে রুশ সাম্রাজ্যের পতন হয় রুশ বিপ্লবের মাধ্যমে। তাহলে আমরা শিরোনাম করে ফেলতে পারি রুশ বিপ্লব ইকুয়াল বলশেবিক বিপ্লব প্লাস অক্টোবর বিপ্লব। এই দুইটা বিপ্লবের সমন্বিত রূপ। এখন এখান থেকে যেটাই আসুক, রুশ বিপ্লব যদি বলে তাহলে 1917, বলশেবিক যদি বলে 1917, অক্টোবর বিপ্লব যদি বলে 1917। এটা অক্টোবর বিপ্লব 1917 সালের অক্টোবর মাসে হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। এটা দীর্ঘ কাহিনী, আমার মনে হয় পিলিতে এখন আর এসব কাহিনী লাগবে না। যতটুকু, কারণ আমাদের সময় নষ্ট করা যাবে না, হ্যাঁ, যতটুকু লাগবে আমি বলে দিচ্ছি। এই যে অক্টোবর বিপ্লবের নায়ক কে, এটা 38তম পরীক্ষায় আসছে, 38তম বিসিএস এ নায়ক। নায়ক হচ্ছে ভিআই লেনিন, অর্থাৎ অর্থাৎ বলশেবিকরাই হচ্ছে এই বিপ্লব কায়েম করেছে। পরবর্তীতে অক্টোবর বিপ্লব হয় লেনিনের হাত ধরে, এবং এর কারণে যেটা হয়, রুশ বিপ্লবের কারণে এই রুশ সাম্রাজ্য ভেঙে যাবে এবং গঠিত হবে ইউএসএসআর, মানে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এটা গঠিত হবে 1922 সালে। প্রথম প্রেসিডেন্ট
মানে এটা প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, এটা হচ্ছে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রথম প্রেসিডেন্ট এই VI লেনিন। VI লেনিন প্রথম প্রেসিডেন্ট হচ্ছে VI লেনিন। প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে USSR। এখন এই USSR এর পতনও হয়, যেটা ইম্পর্টেন্ট। পতনের কারণ স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার। USSR এর এই যে পতন হয়েছে, এটা মূলত হয়েছে 1991 সালে। এই পতনটা হয়েছে 1991 সালে, তাই না? এবার দেখেন, আমরা যদি এখানে দেখি, মূলত USSR এর শেষ প্রেসিডেন্ট হচ্ছে মিখাইল গর্বাচেভ। উনি ক্ষমতায় আসার পর দুটো নীতি প্রবর্তন করেন। উনি দুটি নীতি প্রবর্তন করেন। এক, গ্লাসনস্ট, মানে খোলামেলা আলোচনা। দুই, প্রেস্তরেইকা, এটা হলো অর্থনৈতিক পুনর্গঠনের জন্য করেছিল। পুনর্গঠন মূলত এই দুইটা নীতির ফলে স্টেটগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। তখন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র গঠিত হয়। সেখান থেকে বের হয়ে, অর্থাৎ এই যে রুশ সাম্রাজ্য, এই রুশ সাম্রাজ্য ভেঙে হলো USSR, USSR ভেঙে হবে রাশিয়া। রাশিয়া সহ 15টা রাষ্ট্র, বর্তমান রাশিয়া আর কি। বুঝতে পারছেন? আপনারা কি আমার ক্লাস বুঝতেছেন নাকি খামাখাই কথা বলতেছি আমি? আপনারা আমার ক্লাস বুঝতেছেন কিনা একটু বলেন তো দেখি। আপনারা আমার ক্লাস বুঝতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা? দীর্ঘ আলোচনা এই ইতিহাস নিয়ে, বুঝতে পেরেছেন? এখন অনেক যুদ্ধ, বিপ্লব, চুক্তি বাকি রয়েছে। আপনারা আমার ক্লাস বুঝতেছেন কিনা একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে। আমরা এই ইতিহাস হইলে আমরা জাতিসংঘে ঢুকবো, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, তারপরে আঞ্চলিক জোট, অর্থনৈতিক জোট, পরিবেশগত ইস্যু, কূটনীতি, সাম্প্রতিক বিষয়ে বলি, এরপরে বাংলাদেশ আছে, ভূগোল আছে, নৈতিকতা আছে, সেগুলো পড়াতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে, এটা আসে পরীক্ষায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। উড্রো উইলসন। আমরা এখন যেটাকে হাইলাইটস করব সেটা হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। দ্বিতীয় ভার্সাই চুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চুক্তি। এখান থেকে প্রায়
প্রশ্ন আসে দ্বিতীয় ভাষায় চুক্তি থেকে, এই জায়গাটা আমরা একটু ভালো করে পড়ব। কার্যকর হয় 1919 সালের 28 জুন। দফা ছিল 14টি। দফা ছিল 14টি। 14তম দফা। লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন, এটা 36তম বিসিএস এর প্রশ্ন। 36তম বিসিএস এর প্রশ্ন, লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠন, 36 বিসিএস। তাহলে প্রথম দফা কি ছিল? উন্মুক্ত কূটনীতি। 14তম দফা ঘোষণা করেন হচ্ছে উড্রো উইলসন, ইনি মার্কিন 28তম প্রেসিডেন্ট। 28তম প্রেসিডেন্ট এই 14 দফা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট, এই 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন 14 দফা ঘোষণা করেন। কেমন? এইটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় ভাষায় চুক্তি শেষ হলো। হ্যাঁ, তো এখন ক্রমান্বয়ে যেটা হবে সেটা হচ্ছে জার্মানির উপরে সব দায় চাপিয়ে দেওয়া হবে, জার্মানিকে বিচারের আওতায় আনা হবে। এই প্রথম বিশ্বযুদ্ধেই এই বাহিনীতে একজন সৈন্য ছিল যার নাম হচ্ছে হিটলার। এই হিটলার পরবর্তীতে সে ছিল অনেক বাকপটু এবং সে চমৎকার চমৎকার কথা বলে সে জনগণের মন কাড়া শুরু করলো। জার্মানির ওই সময় যে অবস্থা ছিল, যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি সে পর্যবেক্ষণ করে সেই সাপেক্ষেই কথা বলা শুরু করলো। এই কথা বলা শুরু করলে যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে হিটলারের পক্ষে লোক অনেক দাঁড়িয়ে গেল। হিটলার ব্যাপক জনপ্রিয় হলো। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হলো। 39 বিসিএস এর প্রশ্ন এটা। এরপর 1939 সালে পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যাই হোক, মোটামুটি একটা লম্বা জায়গা আমরা খুব শর্টকাট ওয়েতে পার করে আসছি, সংক্ষিপ্ত আকারে সাজেশন করে পার করে আসছি। 2 ঘন্টা ক্লাস নিলে যুদ্ধ বিপ্লব চুক্তি সবকিছুই শেষ হয়ে যায়, সবকিছুই সাজেশন ভিত্তিক পুরোটাই শেষ করা সম্ভব, কিন্তু আসলে 2 ঘন্টা ক্লাস নেওয়ার মতো আজকেও আমার এনার্জি নাই। মানে আমি কয়েকদিন খুব পরিশ্রম করেছি শীটপত্র গোছানোর জন্য, তৈরি করার জন্য। শেষ হয়েছে আজকে সব কাজ। টানা দীর্ঘ সময় আমি বসে থেকে কখনোই কাজ করি নাই। আমাদের দাঁড়িয়ে ক্লাস নেওয়ার অভ্যাস, কিন্তু বসে টানা কাজ করার কারণে ব্যাক পেইন হচ্ছে, প্রবলেম হচ্ছে। না হলে আজকে অন্ততপক্ষে 1.5 ঘন্টা কন্টিনিউ করতাম, তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ আরো কিছু বেশ ইম্পর্টেন্ট বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেত। আজকে এ পর্যন্ত, আবার কালকে দেখা হবে। আর আপনারাও একটু একটুই নেন, সমস্যা নেই। কালকে দেখা হবে আবার ঠিক 10টায়। এরপর থেকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে যুদ্ধ বিপ্লব চুক্তিগুলো আছে কালকের ক্লাসে শেষ হয়ে যাবে। মানে এই আলোচনাটা, এই যুদ্ধ বিপ্লব চুক্তি, এই আলোচনাটা কালকেই শেষ হয়ে যাবে। তা 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে মোটামুটি। ইম্পর্টেন্ট সবকিছুই আপনাদেরকে গুছিয়ে দেওয়া হবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। মোটামুটি যতটুকু দিয়েছি একটু পড়েন। আর আপনাদের রুটিন দেওয়া হচ্ছে পরীক্ষার জন্য, ওই রুটিন অনুযায়ী পড়ে পরীক্ষা দিবেন। প্রশ্ন এভাবে সাজিয়ে দেওয়া হবে।
সবাই ভালো থাকেন।